স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি খালেদ মহিউদ্দিন। রাত পেরোলেই শুরু হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা। মাস জুড়ে লেখক, পাঠক, প্রকাশকের মিলন মেলার কেন্দ্রে পরিণত হবে বাংলা একাডেমি চত্বর। বইমেলা এলেই লেখক সম্মানী পাওয়া না পাওয়ার প্রসঙ্গটি সামনে চলে আসে। অভিযোগ রয়েছে প্রতিষ্ঠিত দুই একজন ছাড়া লেখকেরা সম্মানী পাচ্ছেন না, তাদের প্রাপ্য সম্মানী। প্রকাশকরা কপিরাইট আইন মেনে লেখকের সাথে চুক্তিও করেন না। অনেক প্রকাশক নবীন লেখকের বই ছাপানোর আগ্রহ সুযোগ নিয়ে বেমালুম চেপে যান তার সম্মানী প্রসঙ্গ। তবে প্রকাশকদেরও রয়েছে নানান যুক্তি। তাদের দাবি বইয়ের বিক্রি তেমন না হয় লেখককে দেয়া জানা প্রাপ্য সম্মানী। এই অবস্থায় আজকের বাংলাদেশে আমরা খুঁজব কিছু প্রশ্নের উত্তর। লেখকদের সম্মানীর পরিমাণ ঠিক করা দায়িত্ব কার? কপিরাইট আইনের পরেও কেন উঠছে বঞ্চনার অভিযোগ? লেখকদের অভিযোগ দূর করতে প্রাতিষ্ঠানিক কোনো উদ্যোগ আছে কিনা? বই বিক্রি না হলে কেন তা ছাপছেন প্রকাশক? জানিয়ে রাখি, আজকের বাংলাদেশে আপনার মতামত প্রশ্ন পাঠাতে SMS করতে পারবেন। SMS পাঠানোর নিয়ম AKBO লিখে স্পেস দিন, লিখুন আপনার নাম, স্পেস দিয়ে লিখুন আপনার মতামত বা প্রশ্নটি। যে কোনো মোবাইল ফোন থেকে পাঠিয়ে দিন 16232 এই নম্বরে। এছাড়া ইমেল, ফেসবুক এবং টুইটারেও লিখতে পারেন আজকে.বাংলাদেশ@independent24.tv এই ঠিকানায়। এসব বিষয় নিয়ে আলোচনা করতে আজ স্টুডিওতে আছেন ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের প্রকাশক জনাব মহিউদ্দিন আহমেদ, আছেন সময় প্রকাশনের স্বত্বাধিকারী জনাব ফরিদ আহমেদ এবং কথা সাহিত্যিক ও প্রাবন্ধিক আহমদ মোস্তফা কামাল। স্বাগত আপনাদের। এছাড়া আমরা সরাসরি কথা বলবো বিশিষ্ট কবি ও কথা সাহিত্যিক জনাব সৈয়দ শামসুল হকের সাথে। স্বাগত আপনাকে। এছাড়া আমরা চট্টগ্রাম থেকে কথা বলবো চট্টগ্রাম শৈলী প্রকাশনের স্বত্বাধিকারী ও সাংবাদিক রাশেদ রৌফ, খুলনা থেকে লেখক ও প্রকাশক মিনু মমতাজ এবং সিলেট থেকে কবি ও গবেষক ডক্টর মোস্তাক আহমেদ দিনের সঙ্গেও। স্বাগত আপনাদের। অতিথিদের সাথে কথা বলার আগে লেখকের প্রাপ্য সম্মানী ও প্রাপ্তি নিয়ে দেখে নেব একটি প্রতিবেদন। শেষ মুহূর্তেও ব্যস্ত ছাপাখানা, ব্যস্ত প্রকাশক। এসব বই বাঁধাই হয়ে পৌঁছে যাবে পাঠকের দরবারে। তবে যারা এগুলো লেখক, তারা কি মেধার শ্রমের মূল্য পান? লেখকরা বলছেন অতি প্রতিষ্ঠিত দু একজনের কপালেই শুধু নিয়মিত লেখক সম্মানী জোটে। যখনই ফেব্রুয়ারি মাসে গিয়ে আসে তখন ওই প্রকাশকরাই খুব উদ্গ্রীব হন, কখনো কখনো অস্থির হন যে পাণ্ডুলিপি পাচ্ছি না কেন, পাণ্ডুলিপি দেন। কিন্তু এই প্রকাশের পরে তারা কিভাবে বিপণন করেন যা আমরা জানি না, কিন্তু ওই রয়্যালটি খুব কম প্রকাশক নিয়মিত দেন এবং অনেক ক্ষেত্রে এটা লজ্জার ব্যাপার যে তাগাদা দিয়ে আনতে হয়। কিছু ভালো প্রকাশক আছে যারা এটি মেনটেন করেন, কিন্তু ম্যাক্সিমামরাই করেন না। ম্যাক্সিমামরা মানে কি, শতকরা 95 জনই করেন না। প্রকাশকরা বলছেন বাংলাদেশে বাস্তবতাটাই বড় কঠিন, বিক্রি নেই, সম্মানী দেবেন কোথা থেকে? প্রকাশনা এখনো শৌখিন ব্যবসা। প্রথমেই ধরে নেই যে এই বই চলবে কি চলবে না, ফলে এই বই বের করবো কি করবো না, এরকম করতে করতে আমরা শেষ পর্যন্ত লেখকের বই একটা বের করি। কিন্তু বের হওয়ার পরে ওইটা চলার উপর নির্ভর করে লেখক রয়্যালটি পাবে কি পাবে না। চুক্তি করে এগুলো কোনো কিছু এখন পর্যন্ত করতে হয়নি। আমার প্রশ্ন হচ্ছে, তাইলে আপনি এটা পাবলিশ করছেন কেন? আপনি বিনিয়োগ করছেন কেন টাকা, যখন আপনি জানেন যে এটা বিক্রি হবে না? বাংলাদেশে প্রকাশনা খাতে পেশাদারিত্ব না থাকায় সংকট কাটছে না বলে মনে করেন কোনো কোনো প্রকাশক। একটা বড় সমস্যা লেখক প্রকাশক চুক্তির অনুপস্থিতি। বেশিরভাগ অথার একটা অনীহা দেখায় যে এটা আমার তো পয়সার জন্য আমি কাজ করি নাই, হ্যাঁ, কিন্তু আমরা ইনসিস্ট করি যে আপনি না করতে পারেন পয়সার জন্য, আমার অ্যাকাউন্টসের জন্য দরকার এটা। কপিরাইট যে আইন আছে তাতে কিন্তু এই বাধ্যবাধকতাটা আছে। আমার মনে হয় এখন সময় এসছে, যেহেতু বই প্রকাশনা এবং বিপণন মোটামুটি একটা শিল্পের মর্যাদায় উঠে যাচ্ছে এবং প্রতি বছরই বইমেলাতে প্রচুর বই বিক্রি হয়। প্রকাশকদের অনেকেই মৌসুমী, লেখকদের মধ্যেও কপিরাইট আইন বিষয়ে সচেতনতার অভাব দেখা যায়। তারা কিছু আসেন এবং কিছু লেখকও আছেন খুব উৎসাহী, তারা কি লিখলে খালি বই প্রকাশ করার জন্যই করতে হবে, তখন এটা আকপাত ভাবেন না। যখন বইটা বের হয়ে যায় তখন তারা অভিযোগ করেন, এবং তারাই অভিযোগ করেন যাদের বই একেবারেই চলে না। লেখক যদি তার বইটা প্রকাশককে দেওয়ার আগে চুক্তিটা না সেরে নেন, সেটা লেখকের দুর্বলতা, এবং সেটা তার যেমন লেখক হিসেবে দুর্বলতা, তেমনি আইনগত দুর্বলতাও তৈরি করবে। লেখকদের সম্মানী দেওয়ার ব্যাপারে মেলায় কড়াকড়ি আরোপের উদ্যোগ গত বছর নিয়েছিল বাংলা একাডেমি, কিন্তু একাডেমির এখতিয়ার নিয়ে তখন প্রশ্ন উঠেছিল। প্রকাশকরা বলে যে বাংলা একাডেমি আপনারা এই ব্যাপারে কথা বলছেন কেন? এই ব্যাপারে কথা হবে আমাদের সঙ্গে আর লেখকদের সঙ্গে। সেই ক্ষেত্রে জাতীয় গ্রন্থকেন্দ্র বা কপিরাইট অফিস এরা যদি আমাদের সঙ্গে কথাবার্তা বলে তাহলে আমরা কথাবার্তা বলতে রাজি আছি। দুর্ভাগ্য যে জাতীয় গ্রন্থকেন্দ্রটা তৈরি হলো বটে, কিন্তু তার কোনো ভূমিকা নেই। শিল্প হয়ে ওঠা নিয়মকানুন
ঠিকমতো মানা হোক না হোক, বইয়ের মৌসুমে মুখর থাকবে বইমেলা প্রাঙ্গণ। লেখক পাঠকের পদভারে অনেক অপ্রিয় প্রসঙ্গ চাপা পড়ে যাবে। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এসব প্রসঙ্গ নিয়ে আমরা কথা বলছি কবি ও কথা সাহিত্যিক জনাব সৈয়দ শামসুল হকের সাথে। জনাব সৈয়দ হক, লেখকদের সম্মানের পরিমাণ ঠিক করার দায়িত্ব কার? প্রথম কথাই হচ্ছে যে এটাকে সম্মানী বলা ভুল, এটা রাজস্ব ধরনের। আমি লিখেছি বই, আমার সত্ত্বেও আমার একটা প্রাপ্য আছে, কাজে এই বাংলাটা ভুল। সম্মানী ইংরেজিতে রয়্যালটি বলা হয়, যার কাছাকাছি প্রতিশব্দ হচ্ছে রাজস্ব। দিতেই হবে যদি আমার বই ছাপা হয়, এবং এটা ধার্য করবার একটা নিয়ম আছে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত নিয়ম আছে। সেটা 7.5% হতে পারে, 10% হতে পারে, 12% হতে পারে, 15% হতে পারে, 20% পর্যন্ত হতে পারে, এরকম। অর্থাৎ বইয়ের যেটা গায়ে দাম লেখা আছে তার উপরে। এখন কথা হচ্ছে যে বই ছাপা হলে, যাই প্রতিবেদন শুনছিলাম দেখছিলাম, বই ছাপা হলে তারপরে বিক্রির ওপরে লেখককে পয়সা দেওয়া হবে, এটা কিন্তু ঠিক নয়। কারণ বই ছাপতে কাগজ কেনা হয়েছে, সেটা কম্পোজ করতে হয়েছে, সেটাকে ছাপতে হয়েছে, বাঁধাই করতে হয়েছে, প্রচ্ছদ শিল্পীকে অর্থ দিতে হয়েছে, সব কিছু করছে। শুধু লেখক যার উপরে ভিত্তি করে বইটি বেরিয়েছে তাকে বিক্রির পরে টাকা দেওয়া হবে, এটা কোনো কাজের কথা নয়। আপনাকে ধন্যবাদ। আমি জনাব মহিউদ্দিন আহমেদের কাছে জানতে চাইবো যে সৈয়দ হকের এই কথার সঙ্গে আপনি একমত? হ্যাঁ, নিশ্চয়ই ওনার কথায় যুক্তি আছে, কিন্তু আমাদের প্রেক্ষাপটটা কিন্তু ভিন্ন। আমাদের এখানে কপিরাইট বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট যেটা এখন বলা হয়, এটার অ্যাওয়ারনেসটা নেই বাংলাদেশে। কারণ অ্যাওয়ারনেস না থাকার ফলে আমাদের প্রকাশকরা, আমি বলবো না যে প্রকাশকরা সবাই ইচ্ছা করে লেখককে ঠকায়। আমি একটা উদাহরণ দিই আপনাকে। আমি এই সমিতির, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির আমি যখন সভাপতি, আমাকে ওনারা ইলেক্ট করেন, আমি বললাম যে একটা কন্ডিশনে হব, দুটো কন্ডিশনে আমি হব। সেটা হলো আপনারা সবাই কিন্তু চুক্তি করবেন অথরের সঙ্গে, লেখকের সঙ্গে, এবং এখন থেকে যত বই আপনারা করবেন এটা চুক্তির মাধ্যমে হবে, আর একটা রয়্যালটি আপনারা পে করবেন। এটা কি মেনে চলছেন আপনার? এখন আমি এটার উপরে একটু কাজ করেছি, আমি একটা সার্ভে একরকম করেছি এবং আমার মনে হয় তারা করছে। এখন প্রশ্ন হচ্ছে যে এটার উপরে কোনো কম্পালসারি কোনো ব্যাপার না, এটা একটা এগ্রিমেন্ট হবে বিটুইন দি অথর অ্যান্ড দি রাইটার, লেখক এবং প্রকাশক। এখানে যেরকম সৈয়দ ভাই বললেন, সৈয়দ হক সাহেব বললেন যে এটা 5% হতে পারে, 7% হতে পারে, 10% হতে পারে, আপনার 20% হতে পারে, এবং অপোজিটটাও হতে পারে, দ্যাট দ্য রাইটার উইল পে। এরকম অনেক আছে চুক্তি। তো চুক্তি তো আছে সেখানে, চুক্তিতে লেখা হয়, কেননা অনেক ম্যানুস্ক্রিপ্টস, অনেক পাণ্ডুলিপি আপনার, এটাকে আমরা বলি ভ্যানিটি পাবলিশিং করেন, নিজের খরচ দিয়ে এটা বিজ্ঞাপন দেন। কিন্তু এগুলো যে খারাপ ম্যানুস্ক্রিপ্ট তা না, এর মধ্যে থেকে অনেকে আপনার বেস্ট সেলার আপনার বই করে ফেলতে পারে। এটা আপনার একটা টেকনিক আছে নিশ্চয়ই এটা করার। সুতরাং চুক্তির বিষয়টি গুরুত্বপূর্ণ এখানে, যে চুক্তি হলে মানে কার কি প্রাপ্য, সব ক্ষেত্রেই চুক্তি করতে হবে। সব ক্ষেত্রে চুক্তি না থাকলে এটা ভেগ জিনিস, এটা কার প্রপার্টি, এটাই তো আপনার নির্ণয় করতে পারবেন। জনাব ফরিদ আহমেদের কাছে জানতে চাইবো যে চুক্তির বিষয়টি আসছে, এবং সৈয়দ হক বলছিলেন যে আপনি কাগজ যখন কিনছেন তখন নগদ পয়সায় কিনছেন বা কোনো একটা ভিত্তিতে কিনছেন, বই কেন বিক্রির পরেই শুধু লেখককে টাকা দিতে হবে, কোনো ধরনের চুক্তি কেন থাকবে না? এখানে বিক্রির পরে দিতে হবে, হক ভাই বোধহয় ঠিক ওরকম ভাবে বলেননি। অনেকে বলে যে বই বিক্রি হলে টাকা দিব, না হলে না। এই কথাটার সাথে আমিও একমত না। তো টাকা, রয়্যালটিটা অবশ্যই বই প্রকাশের পরে হয়, বিক্রির পরে শব্দটা না।
প্রকাশের পরে হয়, প্রকাশের আগে হয় না। তবে এইখানে ওই চুক্তিটাই হচ্ছে আসল, যে চুক্তিতে কি উল্লেখ আছে, চুক্তি লেখক এবং প্রকাশক কোন বেসিসে তারা রয়্যালটিটা নিচ্ছেন এবং কত শতাংশ রয়্যালটি নেবেন এবং রয়্যালটি পরিশোধের মুড অফ পেমেন্টটা কি হবে, এগুলো কিন্তু চুক্তিরই অনুষঙ্গ। এখন আমাদের দেশে লেখকরা যে চুক্তিতে খুব আগ্রহী এটা কিন্তু বলা যাবে না, ঠিক প্রকাশকরাও যে খুব আগ্রহী তাও না। তবে আমাদের দেশে চুক্তি কিন্তু অনেক হচ্ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে চুক্তিটা হচ্ছে একটা পেশাদারিত্ব। আমাদের প্রকাশনাটা এখন পর্যন্ত এমন একটি পর্যায়ে আছে যেখানে পেশাদারিত্বের চর্চা খুব একটি নেই। ফরিদ ভাই, আপনাকে যদি ইন্টারাপ্ট করি, আপনি বলছিলেন যে অনেক হচ্ছে, গড়ে কতটি বই লেখক প্রকাশক চুক্তি হয় সাধারণত, মানে আমরা জানার জন্য একটু শতকরা সংখ্যা 5 ভাগ 10 ভাগ 95 ভাগ? আমার সার্ভেতে আমি প্রায় 15-20 ভাগ পেয়েছি। 15-20 ভাগ, মানে 80 ভাগের ক্ষেত্রে চুক্তি হয় না? না, এটা তো রিসেন্ট ব্যাপার। চুক্তি হতো না, সেখান থেকে আমরা চুক্তিতে ওনাদেরকে নিয়ে এসেছি। আমার মনে হয় আমরা কিন্তু এই চুক্তির কথাটা দীর্ঘদিন ধরে বলছি এবং উভয় পক্ষতে কোনো পক্ষে যে খুব বেশি আগ্রহ দেখিয়েছেন তা না। এবং আমি যে কথাটা আগে বলছিলাম যে পেশাদারিত্ব নেই, আমাদের কিন্তু অধিকাংশ লেখকরাই বইটাকে তার নিজের একটা শখের জিনিস বলেই মনে করেন এবং এই শখের জিনিসের মধ্যে চুক্তি করার আগ্রহটা তাদের মধ্যে খুব একটা থাকে না। এমনকি যেসব লেখকদের খুব কাটতি বইয়ের, তারা অনেক রয়্যালটি পাচ্ছেন এবং তারা জানেনই যে রয়্যালটি আমি পাবো, হ্যাঁ, তারপরেও কিন্তু চুক্তির ব্যাপারটাকে তারা তেমন একটা গুরুত্ব দেন না। আমরা একজন লেখক আহমদ মোস্তফা কামালের কাছে জানতে চাইবো যে চুক্তির ব্যাপারে লেখকদের অনাগ্রহের কারণ কি? চুক্তির ব্যাপারে লেখকদের অনাগ্রহ আছে বলে তো আমার মনে হয় না। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি যে আমি নিজে চুক্তি করার ব্যাপারে প্রকাশকদেরকে অনেক সময় জোর করেছি, দাবি করেছি যে আপনি কেন আমার সঙ্গে চুক্তি করছেন না। শুধু আমিই নই, আমার সমসাময়িককালের অনেক লেখকই করেছেন, সে দাবিটা করেছেন যে আপনারা চুক্তি করছেন না কেন, চুক্তি করেন। তাতে আপনার এবং আমার সঙ্গে একটি চুক্তি থাকা মানেই হচ্ছে যে কোনো একটি ডকুমেন্ট থাকা, হ্যাঁ, সেটি পরে যা হবার হোক। কিন্তু দেখা যাচ্ছে যে কোনো একটা কারণে এটা হয়ে ওঠে নাই, এখন পর্যন্ত হয়ে ওঠেনি কিংবা নিয়মিত হয়ে ওঠেনি। তো আমি নিজের ক্ষেত্রে আমি বলি যে 1998 সালে আমার প্রথম বই বেরিয়েছে, আর এটা 2012। তো এ পর্যন্ত আমার মাত্র 2009 থেকে 2009, 10, 11 এই 3 বছরে যে বইগুলো বেরিয়েছে সেগুলো চুক্তি হয়েছে। তার আগে কখনো চুক্তি হয়নি এবং চুক্তি কেউ করতেও চাননি, কেউ আমি চাইলেও করতে চাননি। এবং তারপরে বই প্রকাশের পরে বইয়ের হিসাব দেয়া যে কতগুলো বই ছাপা হয়েছিল, কতগুলো বই বিক্রি হয়েছিল কিংবা আদৌ বিক্রি হয়নি, কিংবা বই বিক্রি হয়ে থাকলে তার রয়্যালটি পরিমাণ কি ছিল, মৌখিকভাবে সেই হিসাবটাও দেননি, মৌখিকভাবেও না। আমি অনেকবার জানতে চেয়েছি। এখন এই ব্যাপারগুলি ঘটে কি, অনেক সময় সম্পর্কগুলো, আমার ধারণা যে কারণে হয়ে ওঠে না, আমাদের সম্পর্কগুলো এত বন্ধুত্বপূর্ণ, এত ব্যক্তিগত। যেমন ফরিদ ভাইয়ের সাথে আমার সম্পর্কটা এরকম যে ফরিদ ভাই বললেন যে আপনার একটা বই করতে চাই, কিংবা আমি ফরিদ ভাইকে বললাম ফরিদ ভাই আমার একটা বই করেন। সম্পর্কটা এরকম। এর মধ্যে আবার টাকা পয়সার কথা কিভাবে আসে, ব্যাপারটা এরকম। কিন্তু পরে দেখা যায় যে বই প্রকাশের পরে লেখকরা তখন বুঝতে পারেন যে আসলে কথাগুলো আগেই বলে নেওয়া উচিত ছিল, কারণ তখন আর ওই মধুর সম্পর্কটা মধুর থাকে না। তো অতি বিকৃত লেখক যারা, অতি জনপ্রিয় লেখক যারা, তারা ছাড়া অন্য লেখকরা, বিশেষ করে তরুণ লেখকরা তো বটেই, একেবারেই কোনো হিসাব পান না, তাদের বই সম্বন্ধে তারা কিছু জানেন না। সাম্প্রতিককালে যেটা মহিউদ্দিন ভাই বললেন যে সাম্প্রতিককালে এই চর্চাটা